নমস্কার, আপনারা দেখছেন দিগদর্শন ইউটিউব চ্যানেল। আজকের বিষয় আরজিকর কাণ্ডে নারী নির্যাতন নিয়ে বিজেপি ও তাদের সহযোগী সংগঠনগুলির প্রতিবাদ। প্রশ্ন হচ্ছে, এই প্রতিবাদ করছে কারা? বিজেপি, রাজ্যের প্রধান বিরোধী দল। অবশ্যই জনগণের নির্বাচিত ভোটে তারা ক্ষমতায় এসেছেন প্রধান বিরোধী দল হিসেবে। কিন্তু সারা ভারতবর্ষের দিকে যদি তাকিয়ে দেখা যায়, তাহলে এই পশ্চিমবঙ্গের যে ঘটনাটি যেমন নিন্দাজনক, তেমনই নিন্দাজনক কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে নারী নির্যাতন হচ্ছে সে ব্যাপারে কিন্তু এই রাজ্যের বিজেপি এবং বিজেপির সহযোগী সংগঠনগুলির নেতারা যতটা সোচ্চার, সে ব্যাপারে কিন্তু তারা মুখে কুলুপ এঁটে বসে থাকেন। ভুলে গেলে চলবে না, এই বিজেপি দলের যে মুখ্য চালিকা শক্তি আরএসএস, তার যিনি প্রধান গোলওয়ালকর, শ্যামাপ্রসাদ মুখার্জি, প্রত্যেকে কিন্তু মেয়েদের অধিকার রক্ষার হিন্দু কোড বিলের বিরোধিতা করেছিলেন। তাদের যদি প্রশ্ন করা হয়, হাতরাসে ধর্ষিতা দলিত বালিকার দেহ পরিবারের অনুমতি ছাড়া কেন পুড়িয়ে দেয়? তাদের যদি প্রশ্ন করা যায়, জম্মুর কাটোয়ায় ধর্ষকদের পক্ষে কারা মিছিল করেছে? তাদের যদি প্রশ্ন করা যায়, উত্তরপ্রদেশের উন্নাওয়ে বিজেপি নেতা কুলদীপ সিং বেঙ্গারের 8 বছরের বালিকা খুনের প্রতিবাদে মেয়েটির বাবাকেই পুলিশ থানায় পিটিয়ে মারে কেন? সেই বিজেপি ও সহযোগীদের যদি প্রশ্ন করা যায়, যোগী এক প্রবন্ধে বলেছেন মেয়েরা 3 জনের অধীনে থাকে, অল্প বয়সে বাবার অধীনে, মধ্য বয়সে স্বামীর অধীনে, বৃদ্ধা বয়সে পুত্রের অধীনে, সুতরাং আলাদা করে স্বাধীনতার কি প্রয়োজন? বিজেপির রাজ্য নেতাদের যদি প্রশ্ন করা যায়, যে যারা নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলছেন, তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বারমুডা পরার কথা বলেছেন। সেই বিজেপিকে যদি প্রশ্ন করা যায় যে সদ্য নির্বাচন হয়ে গেল লোকসভার, সেখানে 50% যেমন পুরুষ ভোটার, 50% তেমন মহিলা ভোটার, অথচ সেই লোকসভায় মহিলাদের সংখ্যা কত? না মাত্র 13.63%। সেখানে কিন্তু টিএমসি অবশ্যই অনেক ক্ষেত্রে ব্যর্থ, কিন্তু তাদের মহিলা এমপির সংখ্যা কিন্তু 35%। বিজেপি এবং সহযোগী সংগঠনগুলোকে যদি জিজ্ঞাসা করা যায়, এতদিন ধরে তো আপনাদের সংগঠন ছিল, এখনো আছে, রমরমিয়ে চলছে আপনাদের সংগঠন, এখনো একজন সভাপতি মহিলাকে কেন পাচ্ছি না? এইসব নিয়েই প্রশ্ন ওঠে যে বিজেপি ও তার সহযোগী সংগঠনগুলির এই আরজিকর কাণ্ডে নারী নির্যাতন দিয়ে চোখের জল ফেলাটা কুমিরের অশ্রু বিসর্জন নয় তো? এই সম্পর্কে একটি আলোচনা করেছি যুক্তিবাদী আন্দোলনের অন্যতম সৈনিক সাধন বিশ্বাসের সঙ্গে। সাধন নিজে একজন লেখক, যুক্তিবাদী আন্দোলনের সঙ্গে জড়িত, তার সঙ্গে সঙ্গে তার বেশ কিছু বই রয়েছে এবং একটি পত্রিকাও তিনি প্রকাশনা করেন। তিনি কিভাবে যুক্তির নিরিখে এই আন্দোলনকে দেখছেন এবং বিজেপির এই যে আন্দোলন, সেটাকেও উনি কিভাবে দেখছেন, সেটাই আমাদের আলোচনার বিষয়। হ্যালো। হ্যালো, সাধন বিশ্বাস। হ্যাঁ 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 বলছি। আচ্ছা, নমস্কার। আমি নমস্কার। দিগদর্শন থেকে সাংবাদিক সুজিত চট্টোপাধ্যায় ফোন করছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, প্রথমে তো আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আপনার ব্যস্ততার মধ্যেও আমাদের জন্য একটু সময় দিয়ে ফোনটা রিসিভ করেছেন। ধন্যবাদ। আচ্ছা, ঘটনাটা হচ্ছে যে আমরা আপনাকে চিনি যুক্তিবাদী আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে, এবং বিজ্ঞান মনস্ক একজন ধর্মহীন মানুষ, মানবতাবাদী মানুষ। তার সঙ্গে আপনি একটি পত্রিকাও সম্পাদনা করেন,
সুতরাং আপনার একটা মুক্ত মনা চিন্তা ভাবনা অনেকদিন ধরেই আপনি কাজ করছেন। হ্যাঁ আপনাকে ফোন করার উদ্দেশ্য আমার এইটাই, সেটা হচ্ছে যে এই আরজিকরের ঘটনা নিয়ে যা পরপর ঘটছে, রহস্যের পর রহস্য, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতন একটা রহস্যের পরতের পর পরত খুলছে, কিন্তু মূল জায়গায় এখনো পর্যন্ত সিবিআই পৌঁছতে পারিনি। খালি চলছে জেরার পর জেরা, জেরার পর জেরা চলছে। সেই একটা সিনেমায় দেখেছিলাম, সানি দেওল বলেছেন তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ আদালতে। খুব দুঃখজনক। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে রয়েছি, সাধারণ মানুষ চাইছেন জাস্টিস চাইছেন, উই ওয়ান্ট জাস্টিস। Right. ফেসবুকে দেখলাম আপনি আরেকটা নতুন কথা যোগ করেছেন, ফাইট ফর জাস্টিস। হুম। তাহলে উই ওয়ান্ট জাস্টিস মানে জাস্টিস, বিচার চাওয়া, মানে আপনি মনে করছেন যে বিচার চাইলে হবে না, ওটাকে লড়াই করে আদায় করতে হবে, তাই কি? হ্যাঁ অবশ্যই তাই। হুম, লড়াই তো করতে হবে, এবং এটা এটা কিন্তু শুধুমাত্র এই আরজি করে ঘটনাটা, এটা কিন্তু একটা কি বলবো, একটা পরিবেশের বাই প্রোডাক্ট। হুম, শুধুমাত্র যে এই ঘটনাটি, ধরুন যদি এমনই ধরা যায় যে এই ঘটনাটি প্রকৃত দোষীরা ধরা পড়লো, যেটুকুই পাওয়া যায় না কেন, এবং তার একটা সাজা হলো, ঠিক তাহলে কি ঘটনাটা মিটে গেল? ঠিক। ধর্ষণ হয়েছে একটি মেয়ে, হুম, খুন হয়েছে, এবং সেটি আগে ধর্ষণ তারপরে খুন, নাকি খুন করে ধর্ষণ, সেটা নিয়ে এখনো বিতর্ক রয়েছে, এটা এখনো সমাধান হয়নি। হুম। তো সমস্যা হচ্ছে পুলিশের একটা প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছিল, যেটা আমরা 11 তারিখে, আগস্ট মাসের 11 তারিখে এই সময় পত্রিকার প্রথম পাতায় ফার্স্ট লিড ছিল, যে পুলিশ জানিয়েছে যে খুনের পরেও ধর্ষণ হয়েছে। খুবই নৃশংস এবং মর্মান্তিক ঘটনা, এটা তো খুবই গা শিউরে ওঠার মতো। কিন্তু ঘটনা হচ্ছে যে এটা কিন্তু শুধু এই যে প্রথম ঘটলো বা আর ঘটবে না এমনটা নয়। আমি যেটা বলতে চাইছি যে যে ধর্ষণ একটি নারী হয়, কিন্তু তার আগে যে পরিবেশ তৈরি হয়েছে আমাদের এই বঙ্গে, আমরা কি বলতে পারি না যে আমাদের সাংস্কৃতিক জগৎটা ধর্ষিত হয়েছে? আমাদের রাজনৈতিক যে পরিমণ্ডল ছিল সেটা ধর্ষণ হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, সামাজিক পরিবেশটাকে ধর্ষণ করা হয়েছে। সমস্ত অংশে যদি ধর্ষণ চলে, তার ফলশ্রুতি হিসেবে যে র্যাকেট তৈরি হয়, সেই র্যাকেটটা কি করে আপনি ভাঙবেন? ধরুন এই ঘটনাটির একটা বিচার হলো, কিন্তু এই ঘটনাটি যে পরিবেশের, যে পরিমণ্ডলের বাই প্রোডাক্ট, এই পরিবেশটা যদি জারি থাকে, এই পরিবেশটা যদি পাল্টানোর মতন কোনো ফাইট না থাকে, বা কোনো আমাদের যদি কোনো কি বলবো, আমাদের কোনো পরিকল্পনা না থাকে, আমাদের কোনো সদিচ্ছা না থাকে, চারিদিকে সমাজটা, পরিবারটা, মানে পরিবেশটা, আজকে যে দেখুন, খুবই খারাপ লাগবে হয়তো শুনতে, সেটা হচ্ছে যে মহিলারা আজকে যাচ্ছেন, লাভ দখল করছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেও বলছি, শুধু কি এই ঘটনায় এই রাত দখল, কিন্তু আমাদের বাড়িতে কি আমরা রাত দখল করতে পারি? মানে বাড়িতে যখন ফিরি, এই মহিলারা যখন একটু রাত করে ফেরেন, একজন পুরুষ সদস্য যখন ফেরেন, ঠিক সেই টাইমে রাতে যদি কোনো মহিলা সদস্য ফেরেন বাড়িতে, কি সেই অ্যাক্সেসেস বা সেই এটা পান? এই সম্পর্কে মৃণাল সেন তো একদিন প্রতিদিন একটি ছবিও করেছিলেন। একদম ঠিক তাই। তো এবার ব্যাপারটা হচ্ছে যে পোশাকটি পরে মানে একজন পুরুষ স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারে, সে পোশাকটি কি আমাদের পরিবার বা সমাজ অ্যাকসেপ্ট করে? একজন মহিলাকে, তাকে তো নানান কথা শুনতে হয়, সেখানে তার ফাইট আছে কি, বা ফাইট করতে পারেন কি? পারেন না। তাহলে দেখা যাচ্ছে আমার মানে একটু হয়তো অন্যভাবে শোনা যেতে পারে যে আমি দেখলাম একটি মানে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ বোরখা পরে প্রায় ঢাকা অবস্থা উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তা যাচ্ছে। আমার কাছে তো প্রশ্ন জাগে যে পুরুষরা একদম ওপেন, অথচ মহিলাদেরকে বোরখা চাপিয়ে বলছে উই ওয়ান্ট জাস্টিস। আমি এটা একটা উদাহরণ দিলাম মাত্র, যে এই যে আমাদের পারিবারিক ভাবে নানান রকম সামাজিক ট্যাবু, ধর্মীয় ট্যাবু, এগুলো লাগিয়ে দিয়ে আমাদের মহিলাদেরকে যেভাবে রাখা হয়েছে,
সেইখানে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস বলছেন, সেটা একটা ঘটনা। ধরুন এটার একটা জাস্টিস হয়েই গেল, তারপরে কি আমাদের কাজ শেষ? আমাদের ফাইটটা কি থাকতে হবে না? যে আমাদের এই সমাজে নারীকে বলছে অর্ধেক আকাশ। কেন অর্ধেক আকাশ? গোটা আকাশটাই নারী, আবার গোটা আকাশটাই পুরুষের। আসলে গোটা আকাশটা মানুষের, গোটা পরিবেশটা মানুষের হওয়া উচিত। তো সেই পরিমণ্ডলের জন্য আমাদের লড়াই না রাখলে শুধুমাত্র একটি ঘটনায় আমরা তো জাস্টিস পেয়ে গেলাম। ধরুন এটা ঘটনায় জাস্টিস পেয়ে গেলাম বলতে দোষীদেরকে শাস্তি দেওয়া হলো। কোনোদিনই জাস্টিস হয় না। একজন সন্তান হারা কোল খালি করা মায়ের কাছে কি জাস্টিস হতে পারে? আমি তো বুঝি না। মানে ধরুন 3 জনের ফাঁসি হলো কি 4 জনের ফাঁসি হলো, তাতে কি একজন মেয়েটা কি আর ফিরে আসবে? তো এইটা তো কোনো এরকম ধর্ষণের ক্ষেত্রে তো অনেক ফাঁসি হয়েছেও হয়ে হচ্ছে, তাতে দর্শনও যেমন বন্ধ হয়নি, এমনকি যিনি ধর্ষিতা হলেন বা মারা গেলেন তিনি আর ফিরে আসেন না। অতএব এই জাস্টিসটা হচ্ছে আমাদের একটা সিস্টেমে একটু প্রশমিত করার একটা ব্যবস্থা মাত্র। আজকে আমার প্রিয়জন খুন হয়ে গেল, আমি জাস্টিস চাইছি। খুনের বদলে আমি কি চাইছি? আর তো কোনো জাস্টিসই হয় না, ঠিক, যদি আমি ধরি। ঠিক। তো ব্যাপারটা হচ্ছে যে এই ঘটনাটা নিন্দনীয় ঘটনা, এবং যে পরিমণ্ডল, যে রাজনৈতিক পরিমণ্ডল, যে দুর্নীতি আমাদের সমাজে মেইন স্ট্রিমে চলে এসছে। আজকে সমাজ বিরোধীটা, আগে সমাজ বিরোধী আইডেন্টিফাই করা যেত যে এরা সমাজ বিরোধী। এখন আমার আপনার মতো যারা সমাজ বিরোধী নয় তারা অযোগ্য, তাই সমাজ বিরোধী না, সমাজ বিরোধীতেই মেইন স্ট্রিমে এসে গেছে, তারাই হচ্ছে সমাজের কেষ্টবিষ্টু। আমি অবাক হয়ে যাই যে আমি 3 দশক আগেও দেখতাম এলাকায় পুলিশ আসলে যারা ধরুন চোলাই খায় বা চোলাই খেয়ে আছে বা খাচ্ছে বা একটা তাসের আড্ডা একটু জুয়া হচ্ছে, তারা দৌড় মারত। এবং পাড়া এলাকায় কোনো সমাজ বিরোধী থাকলে পুলিশের গাড়ি বা পুলিশ নামছে দেখলেই তারা দৌড়ে লুকাত। আজকের সমাজে বলা হতো হাল্লা গাড়ি, একদম হল্লা গাড়ি, এবং ওরা টের পেত যে আসছে। কি 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 করুণ ভাবে শেষ দৃশ্য উল্টে গেল যে এখন যদি 4 জন সমাজ বিরোধী থানায় যায়, বড়বাবু লুকিয়ে পালান বাথরুমে কিংবা বাইরে চলে যান, ডিউটিতে চলে গেছেন, তিনি নেই। এই চিত্রটাই পাল্টে গেছে। অতএব আমি এটা বলে বোঝাতে চাইছি যে সমাজের যে বাঁধনগুলো ছিল, যে বাঁধনগুলো এবং যে স্ট্রাকচারটা ছিল, সেটাকে পুরো আমূল পরিবর্তন করে আপনি একটা এই ধরনের সমাজ তৈরি হয়ে গেল যেখানে অন্যায়, অপরাধ, দুর্নীতি, ঘুষ খাওয়া, কালো টাকা, অবৈধ নির্মাণ করে বা অবৈধ কাজ করে টাকার পাহাড় জমানোটাই হচ্ছে কালচার। সেখানে এরকম ধর্ষণ তো ঘটবেই, কারণ তারা তো জানে যে এটাকে কি করে মুখ বন্ধ করতে হয়, এটা দিয়ে কিচ্ছু হয় না, সমস্ত মিটিয়ে নেওয়া যায়। আমরা বলছি যে ফাইটটা চলতে থাকে, ফাইট। আরেকটা কথা বলি সাধন, অনেকদিন আগেই আমি বলি ধরো 80-র দশকে আর কি, 70-এর দশকের শেষে, সেই সময় তপন সেন একটা ছবি করেছিলেন আদালত একটি মেয়ে। ছবিতে তনুজা একটি ধর্ষিতা মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন। তো তখনও কিন্তু সমাজকে একটা থাপ্পড় মেরে তপন সেনা বলেছিলেন যে সেখানে কিন্তু ধর্ষিতার মৃত্যু হয়নি, তাকে খুনও করা হয়নি, কিন্তু আদালতে গিয়ে আইনি জেরাতে তাকে যেন আরেকবার আইনত ধর্ষণ করা হলো। একদম একদম এটাই হয় আমাদের সমাজে, এটাই হয়। ধর্ষণের খবর কত ডিটেলে পাচ্ছি, কত গ্রাম দিচ্ছ, কোন অঞ্চলে পাওয়া গেছে, কিন্তু এটা গল্প হয় এবং এটাই কিউরিয়াসিটি। এটা একটা মুখরোচক জায়গা হয়ে দাঁড়িয়েছে। একদম তাই। এই মেন্টালিটিটা সমাজে মানে ম্যারিজ করা হয়, সেই ম্যারিজ করা সমাজে প্রতি মুহূর্তে ধর্ষিত হচ্ছেন মহিলারা, পাশে গ্রামে কোথায়। আজকে আরজি করের বিচার হয়ে যাওয়ার পরেও মহিলাদের কি সত্যি ইয়ে আছে, সাবলীল ভাবে তারা ঘুরতে পারেন না, প্রচুর লড়াই রয়েছে। ওই জন্য এটাকে মানে শুধু মানে আরজিকর নয়, এটা জীবনের জন্য। আমি যার জন্য বলছি এটা কোনো আরজি করার বিষয় না, মানে আমি একটু ওয়ার্ড জার্নালি করেই বলছি, এটা মহিলাদের কোনো আরজি করার জায়গা না। মানে আরজি কর নিয়ে শুধু আরজি করলে হবে না, এটা একটা অর্জন করতে হবে আমাকে, আমার অধিকার সমস্ত ক্ষেত্রে। এটা ঠিক বলেছেন সাধন, আমিও এই কথাটা ভাবি। সেটা হচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিসটা কার কাছে চাইছি, কার কাছে চাইছি, তার মানে কারো হাতে রয়েছে ব্যাপারটা, সে দিলেই দিতে পারে এরকম ব্যাপারটা তো তার নয়।
আমাদের প্রতি মুহূর্তে মহিলাদের অর্জন করতে হবে, সেটা লড়াইটা জারি রেখে অর্জন করতে হবে প্রতি মুহূর্তে, তার জাস্টিস তো সবখানেই চলবে। আমরা যদি এই ব্যাপারটা একটু গভীরে যাই, এই জন্য গভীরে যেতে চাইছি যে যারা এই মুহূর্তে মূল মিডিয়া হিসেবে প্রচারিত বাজারে আর কি, বহুল প্রচারিত বহুল প্রকাশিত এরকম একটা ব্যাপার আছে, যারা তারা কিন্তু এর যে এই যে আপনি আমাকে এই যে শেকড়টা নিয়ে বললেন, সমস্যার শেকড়টা কোথায় সেইটা নিয়ে যে আপনি প্রশ্নটা তুললেন, এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তারা আসছেন বলতে, সাংবাদিকরা প্রশ্ন করছেন তাদের, সবই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা অপর আলোচনা চলছে। একদম তাই। এটার আমি মেনে নিচ্ছি যে যেহেতু এদের অনেকগুলো দায়বদ্ধতা থাকে, আইনি দায়বদ্ধতা থাকে, ইন্ডিয়ান ব্রডকাস্ট সিস্টেমের মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ইচ্ছে কাজ করে, তাদের বেশি চটানো যাবে না, যতটুকু না বললে নয় ততটুকু বলতে হবে। কিন্তু এই যে আমরা ওপেন যেটা সোশ্যাল মাধ্যমে ইউটিউবে আমরা এই সুযোগটা পেয়েছি, সুতরাং আমরা এখানে কিন্তু একটু শেকড়টা নিয়ে সাধারণ মানুষের কাছে একটু প্রশ্নগুলো ছুড়ে দিতে পারি। বিচারের ভার দর্শকদের হাতে থেকে যাক। আমি এই প্রশ্নটা এই জন্য তুলছি, খুব স্পেসিফিক ভাবে আমি এটা বলতে চাইছি। আজকে 26শে আগস্ট রাত 9:30টার সময় ফোনে আপনার সাথে আমি এটা নিয়ে আলোচনা করছি। আগামীকাল 27 তারিখ একটা ছাত্রদের তথাকথিত নেতা বলা হচ্ছে যাকে, যারা দুটো নাম আমরা পাচ্ছি, সে দুটোর নাম হচ্ছে গিয়ে একজন সায়ন লাহিড়ী, একজন শুভঙ্কর হালদার, নাকি কালকে সোশ্যাল মানে মিডিয়ার মাধ্যমে একটা আর্জি রেখেছেন নবান্ন অভিযানের। তাতে নাকি লক্ষ লক্ষ মানুষ যাবেন, এবং কথা হচ্ছে সরকারি তরফে বলা হচ্ছে যে এর পেছনে একটা ষড়যন্ত্র আছে, এখানে পুলিশ সাজিয়ে কাউকে পাঠিয়ে উত্তেজিত করে একটু খুনটুনো হবে, পুলিশের গুলিতে মারা টারা যাবে, তবেই নাকি এটা মানে রাজনীতির একটা চেহারা নেবে, এরকম একটা আশঙ্কা করা যাচ্ছে। সেটা আমরা এখন আশঙ্কাতে আছি, কালকের দিনটা কাটলে বুঝতে পারবো যে জিনিসটা ভালোই কাটলো না এর পেছনে অন্য কোনো আবার একটা নতুন ঘটনার অবতারণা হতে যাচ্ছে। আমার কাছে প্রশ্ন ওটা অন্য, সেটা হচ্ছে এর পেছনে ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে যে সায়ন লাহিড়ী একজন বিজেপির নেতা, শুভঙ্কর হালদার আরএসএস করা একটি ছেলে। এরা কিন্তু বিজেপির ব্যানারে বা আরএসএস এর ব্যানারে কিংবা ওদের যে ছাত্র সংগঠন আরএসএস নিয়ন্ত্রিত এবিভিপি, তাদের নামেও আসছে না, তারা অরাজনৈতিক বলে শব্দটাকে ব্যবহার করছে। পুলিশের যে খবর আমরা পাচ্ছি পুলিশ সূত্রে, সেটা হচ্ছে হায়াত হোটেলে এই কালকের যে অভিযান হবে, এই উই ওয়ান্ট জাস্টিস, এই উই ওয়ান্ট জাস্টিসের নাকি আলোচনা হচ্ছে সাততারা হোটেলে বসে। তো এই সাততারা হোটেলে বসে যদি উই ওয়ান্ট জাস্টিসের একটা মিটিং হয়, কারা যদি করে, ও যদি আরএসএস এর সত্যি লোক হয়ে থাকে, তাহলে কি আমরা বলতে পারি না যে বিজেপি আরএসএস যে এই কলকাতার নিশ্চয়ই ন্যাক্কারজনক ঘটনা, আমি এবং বলতে আমার অসুবিধা নেই যে রাজ্য সরকার একদম ব্যর্থ প্রশাসনের জায়গা থেকে, নিশ্চয়ই সেখানে দাঁড়িয়েও আমি বলছি যে এরা আপনি আচুরি ধর্ম পরের শেখাও। বিজেপি নিয়ন্ত্রিত সরকার যেখানে যেখানে রয়েছে, আমি তো স্পেসিফিক বলতে বলি, উড়িষ্যাতে বিজু পট্টনায়ক বলছি, সরি, তার ছেলে নবীন পট্টনায়কের দল চলে যাওয়ার পর বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে ওখানে কিন্তু নারী ধর্ষণ, নারী নির্যাতনের অনেকগুলো ঘটনা ঘটে গেছে। একদম তাই, উড়িষ্যাতে এবং সমস্ত যতগুলো ওদের বিজেপি শাসিত রাজ্য আছে সবগুলোতে সেখানকার খবর তো আমরা পাই, জানি তো আমরা সবই। সেখানে তো তাদের আন্দোলন নেই। আসলে হচ্ছে কি, সব হচ্ছে মানে অরাজনৈতিক বলে তো কোনো কথা হয় না। এটা আমি নিজেও এটাকে এই আদর্শে বিশ্বাস করি না। আমি যদি অরাজনৈতিক ভাবেও যাই, উদ্দেশ্য আছে, আমার একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, এই জন্য আমি এখন অরাজনৈতিক ব্যানারে যাচ্ছি, কিন্তু কোনো কিছু অরাজনৈতিক হয় না। এখন অরাজনৈতিক ভাবে যদি জনগণের স্বতঃস্ফূর্ত আসে সেটা একটা, কিন্তু এটা এখানে আমরা দেখতে পাচ্ছি যারা যাচ্ছে তাদের পেছনের যে ইতিহাস এবং সাতারা হোটেলে বসে তাদের যে স্ট্র্যাটেজি তৈরি, তাতেই বোঝা যায় যে এগুলো আসলে না মানে কি বলবো নিয়োজিত, মানে রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য একটা ইস্যু পেয়েছে।
সুপরিকল্পিত। হয় এরকম হয় যে অনেক সময় হয় যে অরাজকতা বা একটা নেগেটিভ জায়গা খোঁজা, যেখান থেকে সেটাকে সে এনক্যাশ করে রাজনীতি করবে, একটু স্পেস বার করে নেওয়া, একটা স্পেস বের করে নেওয়া, জনগণের একটা স্বতঃস্ফূর্ত ইয়ে রয়েছে সেখানে ঢুকে পড়া, আবেগকে ক্যাশ করা। একদম তাই। আমি দেখেছি এই যে 14 আগস্ট যে রাত্রে যে রাত দখল হলো, তার একটি বড় ইয়েতে জমায়েতে আমি রাত্রে ছিলাম, সেখানে ঢুকে গেছে ওরা, শঙ্খধ্বনি ধ্বনি এগুলো কোনো ইয়ের মধ্যেই ছিল না, মানে কার্যক্রমের মধ্যেই ছিল না, সেখানে শঙ্খধ্বনি দেওয়া শুরু করা, এবং সেগুলো বারণ করা হয়েছে, বন্ধ করেছে। কিন্তু এই যে ঢুকে যাওয়া এই ঢুকে যাওয়াগুলো তো আছে। এখন এই উদ্দেশ্য সাধন করার জন্য দেখা গেল তিনি 7 বাজিয়ে সেটা ফেসবুকে পোস্ট করেছেন। হ্যাঁ, এটা এক অভিনেত্রীকে দেখা গেল 7 বাজিয়ে উনি পোস্ট করেছেন কাঁদো কাঁদো চোখে। হাস্যকর হয়েছে, অভিনয়টা কাঁচা হয়ে গেছে। আর একটু ভালো অভিনয় হলে হয়তো ধরা পড়তেন না, যার জন্য তা নিয়ে অনেক মিম বা ট্রোলও তৈরি হয়ে গেছে। সেটা তো আছেই। এখন ঘটনা হচ্ছে যে সেটা আমরা সাধারণ জনগণ বিভ্রান্ত এই কারণে যে শাসক দলও বলছে উই ওয়ান্ট জাস্টিস। আমি জানি না শাসক দল কার কাছে যাচ্ছে, আবার শাসক দলের দ্বারে আবার কালকে যাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস বলতে। এই যে কে কোন জায়গায়, কিন্তু এটা মানতেই হবে সামগ্রিকভাবে আমাদের এই বঙ্গের অবস্থা সমস্ত দিক থেকেই দর্শিত। কিরকম আমি একটু আগে বলেছি যে আমাদের যাবতীয় যে বাতাবরণ রয়েছে, যেগুলো দিয়ে আমাদের সমাজকে ধরে রাখা হয়, রাজনৈতিক বাতাবরণ, সাংস্কৃতিক বাতাবরণ, এবং আপনি দেখুন মানে আজকে যারা বুদ্ধিজীবী নামে খ্যাত, যারা নানাভাবে তাদের রিয়াক্ট করলে অনেকটা কাজে লাগে, তারা সব নিষ্ঠুর, আশ্চর্যজনকভাবে নিষ্ঠুর। এগুলো তো একটা মানে বুদ্ধিজীবী মহল দূষিত, মানে সব ধর্ষণ হয়ে গেছে। ধর্ষণ হয়ে যাওয়ার পরে এটা একটা আরজিকরের ব্যাপারটা হচ্ছে তারই বাই প্রোডাক্ট, এবং এরকম এখানেই থেমে যাবে না। এই শাস্তি পেলেও এই কালচার যদি চলতে থাকে এটা তো আবারও ঘটবে, কারণ যেখানে অর্থ, মাদকদ্রব্য এবং দুর্নীতি, আপনি দেখুন আরজিকরের ব্যাপারটা তো ধর্ষণ হওয়ার আগের ব্যাপারগুলো দেখুন, সেখানে ইন্টার্ন পাওয়ার জন্য 8 লাখ 10 লাখ টাকা দেওয়া লাগে, যেখানে এমডিতে বিষয় ডায়েরি পেলে পারে বা চাইল্ড মানে পেডিয়াট্রিক নিতে গেলে 8-10 লাখ টাকা দেওয়া লাগে। এই টাকার খেলা যেখানে আছে, এবং ক্লাস না করলেও পাস করার জন্য টাকা দেওয়া লাগছে, এবং সেখানকার বর্জ্য যে চিকিৎসার যে বর্জ্য পদার্থ সেটা নিয়ে কালোবাজারি আছে, রিলো স্ট্যান্ডার্ড, ফার্স্ট স্ট্যান্ডার্ড, ওষুধের কারবার রয়েছে, লরি ওষুধ আসছে তাই নিয়ে কারবার রয়েছে, ডেড বডি বিক্রি। এবার ঘটনা হচ্ছে, আমি নাম করতে পারছি না এই মুহূর্তে, আমাদের এক প্রশাসক চিকিৎসক বন্ধু বলছেন যে আরজি করে এইটা মানে এই ডাক্তারটি যদি মহিলা না হতেন তাহলে পুরুষ হলে শুধু খুন হতেন, ধর্ষণটা হতেন না। মানে আপনি এই একটি শব্দই বলে দেয়, একটি বাক্যই বলে দেয় যে আসলে উনি কি বলতে চাইছেন। হ্যাঁ, তার মানে এই র্যাকেট রয়েছে, র্যাকেটটাকে যদি না ভাঙা যায়, আপনি শুধু একটি ঘটনা, একটি আদালতে জাস্টিস হলো যে এই খুনি যে অমুক না, আরজিকর তো এটাও প্রমাণ করছে যে যেটা হচ্ছে যদি র্যাকেট থেকেও থাকে, এটা যে শুধু আরজিকরেই আছে, অন্য মেডিকেল কলেজে নেই, বা এই রাজ্যে নয়, অন্যান্য প্রদেশে নেই, সব জায়গাতেই আমি বলবো গোটা দেশেই, এবং এই মুহূর্তে আমি বলবো ভারতবর্ষের মধ্যে গোটা দেশেই প্রায় কম বেশি। আমাদের রাজ্য নিয়ে আগে আমরা ভাববো, আমাদের রাজ্যের এলো মেডিকেল কলেজ নেই যে এগুলো হয় না। এমনকি আমি আরো একটা তথ্য দিচ্ছি, আমি কিছুদিন আগে 2 ডাক্তার মানে প্রায় 60-এর কাছাকাছি বয়স 2 ডাক্তারের আক্ষেপ শুনছিলাম, যদি আমার বন্ধু, তাদের মাঝে বসে শুনছিলাম যে তাদের চাকরি যেহেতু 65 বছর, সেটা নাকি 70 বছর করে দেওয়ার একটা কথা চলছে। তারা খুব হতাশ, তারা ভেবেছিল 60 বছরে বেরিয়েছে, বাকি জীবনটা বেশ একটু পুরোপুরি কাটাবো। তারা বলছেন যে এই যে চাকরি ছেড়ে যে বাইরে যাব, এখন এই বয়সে তো প্র্যাকটিস শুরু করতে পারবো না, কারণ বেসরকারি মেডিকেল কলেজগুলো টাকা নিয়ে, কোটি টাকা নিয়ে যে পরিমাণে ডাক্তার বাজারে ছেড়েছে, এদের কোনো পড়াশোনারও দরকার হয় না, মানে শুধুমাত্র ডাক্তার পয়সা দিয়েছে, ডিগ্রিটা দিয়েছে, বলে তাদের সঙ্গে চেম্বার করে এখন যে আমি কমপ্লিট করে যে আমি রোগী পাবো সে ব্যবস্থা নাই। তারা বলছে আমরা জাপা কলে পড়ে গেছি, 70 বছর যেতে হয় কিউরেট বের করে নেবে আমাদের, এদিকে আমরা বাইরে গিয়েও প্র্যাকটিস করতে পারছি না, ঘাটে পথে ডাক্তার বের করছি। এই যে ডাক্তার বের করা হয়,
বেসরকারি কলেজগুলো যে কোটি কোটি টাকা নেয়, এই টাকাটা তো নিঃসন্দেহে স্বাস্থ্য দপ্তরের জানা আছে। এটা তো তারা জানে না তা নয়, এবং তাদের দপ্তর থেকেই তো ওই সার্টিফিকেট গুলো যায় ডাক্তারদের। এবার এটা মজার কথা দেখুন সাধন, সেটা হচ্ছে যে যারা এই বেসরকারি চিকিৎসার সঙ্গে যেসব চিকিৎসকরা উঁচু উঁচু পোস্টে জড়িয়ে আছেন, তারা কিন্তু রাজ্য সরকারের সমালোচনা করছেন, তারা মিটিং এ বক্তব্য রাখছেন, তারা গিয়ে এমন একটা ভাব তাদের মধ্যেও কাজ করছে যে তারা প্রচন্ড মহান আর কি ব্যাপার। আমি নাম করছি না, সমাজদারও কে লিয়ে ইশারাই কাফি। তো এই ঘটনাটাকে নিয়ে প্রত্যেকেই নিজের সতীত্বটাকে প্রমাণ করানোর একটা জায়গায় নেমে পড়েছে। একদম তাই, কিংবা নিজস্ব সেন্স তৈরি করার একটা জায়গা তৈরি করে নিচ্ছে। এবার আমি তোমাকে আপনাকে একটা অন্য জায়গায় আনতে চাইছি, সেটা হচ্ছে ধরুন এই যে বিজেপির যে এখনকার যে এই যে রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে, হ্যাঁ একটা বিরোধী দল হিসেবে এগুলো তো খুঁজবেই, এটা স্বাভাবিক। সিপিএমও খুঁজবে, বামেরা খুঁজবে, কংগ্রেস খুঁজবে, বিজেপিও খুঁজবে, এটা নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে কোন বিজেপি করছে না, যে বিজেপি RSS নিয়ন্ত্রিত। তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে 1925 সালে যখন এই RSS তৈরি হয়, এই সামনের বছরই কিন্তু RSS 100 বর্ষ হতে যাচ্ছে। 100 বর্ষ হবে। তা আমি এখানে দেখছি 1960 সালের 17ই ডিসেম্বর গুজরাট ইউনিভার্সিটিতে ছাত্রদের কাছে ভাষণ দিচ্ছিলেন দ্বিতীয় সংঘচালক MS গোয়ালওয়ালকর। এখানে তিনি বলেন, আজ ক্রসবিটিং এ পরীক্ষা নিরীক্ষা কেবল প্রাণীদের ওপর করা হয়, কিন্তু মানুষের ওপর এই জাতীয় পরীক্ষা করার সাহস আজকে তথাকথিত আধুনিক বিজ্ঞানীরা দেখাননি। যে কোনো শ্রেণীর বিবাহিতা মহিলার প্রথম সন্তান অবশ্যই ব্রাহ্মণ দ্বারা জন্মগ্রহণ করা উচিত, তারপর তিনি তার স্বামী দ্বারা সন্তানের জন্ম দিতে পারবেন। এটাই তো ব্রাহ্মণ্যবাদী কালচার। আচ্ছা, এই যে খবরটা, এটা RSS এর মুখপত্র অর্গানাইজারে 1961 সালের 1 জানুয়ারি 5 নম্বর পৃষ্ঠাতে ছাপা হয়েছিল। হ্যাঁ, এটা তো ওদের সংবিধানেই আছে। এবার ওরা তো মনুর বাইরে তো নয়, ওরা তো মনুস্থিতির বাইরে যাবে না। হ্যাঁ, আমি আরেকটু পিছিয়ে যাই। সেটা হচ্ছে যে এই হিন্দু ধর্মে, আমি শুধু বাংলার কথাই যদি এখানে বলি, এখানেতে বিয়েতে একটা কন্যাদান বলে একটা অনুষ্ঠান হয়। হ্যাঁ, এই কন্যাদান করেন মামা, বাবা, কাকা, এরকম এরাই কন্যাদান করেন অভিভাবক হিসেবে। হ্যাঁ, এখানে নাকি একটা মন্ত্র পড়ানো হয়, সেটা হচ্ছে গিয়ে বৈদিক মন্ত্রে, সেটা হচ্ছে অগ্নিদেব, সূর্যদেব, বায়ুদেব, এদের কাছে যিনি কন্যাদান করেন তিনি বিনীত নিবেদন জানান, হে ঈশ্বর, আমাদের সন্তানকে এবার তোমরা মুক্তি দাও, সে স্বামীর ঘর করতে যাবে। এই মন্ত্রটা তাদের দিয়ে পুরোহিত পড়ান। কিন্তু যেহেতু সংস্কৃতে থাকে অনেকে খেয়াল করে না, তারপরে ঘটনাটা দাঁড়ালো যে কোনো কুমারী বলে কোনো মেয়ে নেই। না, সেখানে বলা হচ্ছে যে প্রথমে সেই মেয়েটিকে অগ্নি, সূর্য, বায়ু এই দেবতারা ভোগ করেন, তারপরে তার স্বামীর ঘরে সে যায়। তার মানে ধর্মীয় ওই বিশ্বাস রীতিনীতিতে স্বামী হচ্ছে তার তৃতীয় স্বামী। একদম তাই, এটা বলা হচ্ছে। এটাকে যদি আপনি অমান্য না করার শক্তি অর্জন করেন, মানে মহিলা হিসেবে আমি বলছি, তাহলে পরে তো আপনি তো এটাকে মেনে নিচ্ছেন। আবার বলছেন উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস কোথায়? পরিবার থেকে তো তাকে দান করা হচ্ছে। এমনকি ব্রাহ্মণ্যবাদী গ্রন্থে আপনি ভালোই জানেন, মনুবাদী মানে মনুস্থিতিতে লেখাই আছে যে নারী কখনোই স্বাধীন নয়। সে বাল্যে পিতার, এবং সে যৌবনে স্বামীর, এবং বার্ধক্যে তিনি পুত্রের অধীনে থাকবেন। নারী কখনো স্বাধীন থাকতে পারছেন না। এই স্বাধীনতাটা কবে অর্জন হবে? এইটাকে মানবো আমি মনুর বিধান, ব্রাহ্মণ্য বিধানগুলোকে মানতে বাধ্য হবো। আবার উই ওয়ান্ট জাস্টিস। আমি সেজন্য বলতে চাইছি বাড়ি থেকে ফাইটটা শুরু করতে হবে, একদম ঘর থেকে, সমাজ থেকে। আমি আরো একটা মারাত্মক তথ্য দিই সাধন আপনাকে, আরেকটু এগিয়ে আসি। 2013 6 জানুয়ারি এই মুহূর্তে যিনি RSS প্রধান মোহন ভাগবত ইন্দোরে একটা জনসভা করেছিলেন।
হুম। সেখানে উনি বলেছিলেন বিবাহ হলো চুক্তি, ছেলেরা বিবাহ করে সুখ পাওয়ার জন্য, মেয়েরা বিয়ে করে সুখ দেওয়ার বিনিময়ে নিজেদের পেট চালানোর জন্য। একদম এই চুক্তি মেয়েরা যদি পূরণ না করতে পারে তাহলে পুরুষদের উচিত ওদের ছেড়ে দেওয়া। একদম এটাও মনুর থেকে টুকে নেওয়া, ঠিক। মানে পুত্র থেকে ভাজা আছে। হ্যাঁ, হ্যাঁ। মানে পুত্র সন্তান জন্ম দেওয়া, মহিলা নয় কিন্তু, নারী নয় কিন্তু, পুত্র হ্যাঁ। জন্ম দেওয়া, দেখবে শতপুত্রের জননী হওয়া বলে আশীর্বাদ করে, হ্যাঁ। কখনোই একজন কন্যার জননী হওয়া বলে কোথাও বলা নেই। হ্যাঁ। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে এটা তো মনুর বিধান অনুযায়ী ওরা চলে, এটা তো মনুতেই এইভাবে লেখা আছে। আচ্ছা, আমি তো পুরুষের কথা বললাম, একজন পুরুষের মুখ দিয়ে বেরোচ্ছে, এটা বেরোতেই পারে। এবার বলি বিজেপির মহিলা মোর্চার এক নেত্রী মৃদুলা সিনহা, হ্যাঁ, উনি একটি ইংরেজি পত্রিকার সাক্ষাৎকারে বলেছেন, আমি মেয়ের বিয়েতে পণ দিয়েছি, ছেলের বিয়েতে পণ নিয়েছি, হ্যাঁ, বউ পেটানো উচিত নয়, তবে সঠিক পথে চালাতে গেলে বউদের মাঝে মধ্যে পেটানো যেতেই পারে। কে একদম। বলছেন? কে বলছেন? না একজন মহিলাই বলছেন। এটা 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 কিন্তু উনি মহিলা হিসেবে বলছেন তা নয়, এটাই ধর্ম তথা পুরুষতন্ত্রের যে সংবিধান, মনুর বিধানে পরিষ্কার লেখা আছে নারীকে কিভাবে কোন কোন কারণে বেত্রাঘাত করা যাবে, নারীকে কোন কোন কারণে ত্যাগ করা যাবে, এবং স্বামী যদি একেবারে বদখত বেচাখোর চরম চরিত্রহীন হয় তবুও স্বামীর পাদপদ্মে কি করে নিজেকে নিবেদন করতে হবে, এসব তো লেখা রয়েছে মনুস্মৃতিতে। নারীকে কোন কোন ভাবে মারা যায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজি তিনি একটা প্রবন্ধে বলেছেন, আপনি যেটা একটু আগে বললেন, মেয়েরা ছোটবেলা বাবার অধীনে, মাঝের বয়সে স্বামীর অধীনে, বৃদ্ধ বয়সে পুত্রের অধীনে, সুতরাং এদের আলাদা করে আর স্বাধীনতার দরকার কি, এটা যোগীজি বলেছেন তার একটা প্রবন্ধে। ঠিকই তো, উনি তো ওই প্রবন্ধ পড়ে বলবেন, কারণ ওদের তো সংবিধান ওইটাই, মনুবাদী সংবিধান হচ্ছে ওদের সংবিধান। কিন্তু একটা কথা সাধারণ বলুন, যে যোগীজি যে এই কথাটা বলেছেন, যোগীজি তো গোরক্ষনাথের অনুসারী, তাহলে গোরক্ষনাথের অনুসারী হলে পরে নাথ ধর্মে তো এই মনুবাদী কোনো কথা নেই, তারা কথাই না, সব কি মানে মিলিয়ে জুড়িয়ে একটা খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ি হয়ে গেছে। আমি বলছি এটার একটা উদাহরণ পাবেন, মনুবাদী এমন একটি পৃথিবীর মধ্যে, মানে এমন একটি ব্রাহ্মণ্যবাদ এমন একটি নিখুঁত ধর্ম, বা ধর্ম বলা যাবে না, এটাকে বলতে হবে একটা ব্যবস্থা, একটা অর্থনৈতিক দাস ব্যবস্থা, যে এর শিকার হয়েও একে মানে আইডেন্টিফাই করা যায় না যে আমি এর শিকার হয়ে পড়েছি। মানে আপনার জ্বর হলে তো বুঝতে পারবেন যে জ্বর হয়েছে আমার, প্যারাসিটামল খেতে হবে, কিন্তু ব্রাহ্মণ্যবাদ যদি আপনাকে ছেঁকে ধরে আপনি বুঝবেন না, আপনার নিজস্ব যত রকমের সংস্কার নীতি যা যা থাকবে সব বিসর্জন ঘটবে। তার বড় প্রমাণ দেখুন, এই বাংলাতেই হরিচাঁদ গুরুচাঁদ তাদের তো মতুয়া বলে একটি ধর্ম ছিল, একটা মত ছিল, যে মতে তো সরাসরি ব্রাহ্মণ্যবাদকে তো কন্ডেম করা হয়েছে প্রতিটি মুহূর্তে। তারা তো ব্রাহ্মণ্যবাদের সমস্ত কিছু, মানে রাম মন্দির হচ্ছে সেখানেও মাটি পাঠাচ্ছে ঠাকুরনগর থেকে, এবং তারা রীতিমতো ব্রাহ্মণ এনে সমস্ত কাজ করছেন, সমস্ত কাজ, তাদের নিজস্ব নীতি আর কিছুই নেই। খুব ভালো কথা। আমি নাথ সম্প্রদায়ের যা ছিল সেগুলো জলাঞ্জলি গেছে, ব্রাহ্মণ্যবাদের কাছে ধরা খেয়ে গেছে। তার মানে হচ্ছে যেটা হরিচাঁদ ঠাকুর চেয়েছিলেন, যে তোমরা সবার আগে পড়াশোনা করে শিক্ষিত হও, সেই হরিচাঁদ ঠাকুরের সেই কথাই তাহলে না, মানে ঠাকুর বংশের মানুষ শুনছে না। না তো সেখানে সরাসরি বেদ বিধিকে অস্বীকার করতে বলা হচ্ছে, ব্রাহ্মণ্যবাদকে অস্বীকার করতে বলা হচ্ছে, নিজেরা শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে বলা হচ্ছে, নিজেদেরকে বলা হচ্ছে যে জাতির রাজা নেই সে তাজা নেই, রাজাই তো তৈরি করতে পারছে না, চিরকাল প্রজা হয়ে ব্রাহ্মণ্যবাদের চাটুকার বৃত্তি করে যাচ্ছে এবং সে বুঝতে পারছে না। এটা সব জায়গাতেই ঘটেছে। ব্রাহ্মণ্যবাদ এমন এক নিপুণ মাখনের ছুরি, ধরা যায়। আচ্ছা, এই যে মাটি নিয়ে কথাটা বললেন, সেই পরিপ্রেক্ষিতে মনে পড়ে গেল একটা কথায়, যে যৌন কর্মী হিসেবে যারা পরিচিত তারা পর্যন্ত এটার প্রতিবাদ করে জানিয়েছেন যে এবার তারা পুজোতে, বেশ কয়েক বছর ধরেই বলছেন এই দুর্বারের যেটা রয়েছে আমাদের সোনাখালী অঞ্চলে, এবারও তারা তাদের মাটি দেবেন না। এই যে তাদের মাটি দেবেন না বলছেন, তাদের এই সম্পর্কে ধারণাটা তো একটা ভুল ধারণায় আছে যে তাদের মাটি বোধহয় খুব পুণ্যবান।
কিন্তু আমরা তো শাস্ত্রে কি পাচ্ছি? শাস্ত্রে বলা হয়েছে যে যৌনকর্মীর বাড়ি ঘরে ঢুকে যাবার পর সে যখন বেরিয়ে আসছে তখন তার সমস্ত পাপ ওখানে জমা করে রেখে চলে আসছে। চৌকাঠে সমস্ত পাপ জমা করে রেখে সে চলে আসছে, সে কিন্তু পরিষ্কার পাপী থেকে পুণ্যবান হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যদি শাস্ত্রের বিধান থাকে তাহলে ওই মাটিটাকে পুণ্যবান বলা হচ্ছে এই কারণে যে পুরুষের পাপ সমস্ত ধুয়ে যাচ্ছে। ওখানে কিন্তু মাথায় রাখতে হবে, নারী অর্থাৎ যে নারী যৌনকর্মী তাদের পাপ কিন্তু ধুচ্ছে না। না, কোনোদিন এটা হয় না। তাহলে এত কি মূল্যবান যে সেই যৌনকর্মীরাও পর্যন্ত বলছে আমরা মাটি দেবো না? কিসের ব্রাহ্মণ্যবাদ এমন ভাবে করেছে, তারা তাদের মাটিটাকে পূর্ণ ভূমি ভাবছে। এটাকেও ভাবানো হয়েছে, এটাকেও দিয়ে রাখা হয়েছে। এবং দেখুন, যদি মানে আপনি দেখুন তো, যে কোনো যৌনপল্লী বলতে খালি নারীগুলোর কথাই মাথায় আসে কেন? ওখানে তো সমপরিমাণ পুরুষও গমন করে এবং আছে, রূপান্তরকারী রয়েছেন আছে। সেটা তো রূপান্তরকারীটা খুবই, আমি দিয়ে ধরি যে খুবই ব্যতিক্রম। আমি মূলত তো পুরুষের জন্যই ওটা। তাহলে কোনো যৌনপল্লীতে যদি 1000 নারী থাকে, সেখানে নিশ্চয়ই সারাদিনে 3000 পুরুষ যাওয়ার কথা করে। সেই পুরুষদের পল্লী নেই কেন আলাদা? তারা তো সমাজের মেন স্ট্রিমেই থাকে, তারা তো লুকিয়ে থাকে, তারা পুণ্যবান। তারা ওখান থেকে যে কাজটা করে সমস্ত গ্লানি পাপ ধুয়ে আসে, ওই জায়গাটা হচ্ছে একটা, ওটাকে পুণ্যভূমি বলে এই যে ব্যবস্থাটাকে জিইয়ে রাখা, এটা হচ্ছে একটা ব্রাহ্মণ্যবাদী চালাকি। এবং আরেকটা কথা বলি আপনাকে, যে ব্রাহ্মণ্যবাদ এমন একটা জিনিস, যৌনপল্লীর এই মহিলাদের আমি এই ইচ্ছাটাকে আমি সম্মান জানাচ্ছি। ব্যবস্থাটা হয়তো একটা খুব খারাপ প্রতিবাদী চরিত্রটাকে আমরা এবং ব্যাপারটা হচ্ছে এর তো কোনো অসুবিধা নেই, কারণ ব্রাহ্মণের বিধান এমন, যে কোনো ব্রাহ্মণ পুজো করতে বসলে যদি কোনো কিছুর ব্যাঘাত ঘটে, মানে আমি এরকম দেখেছি যে কালো ধূত্র লাগবে, ধূত্র ফুল লাগবে, কালো ধূত্র ফুল পাওয়া যায়নি, সাদা ধূত্র আনা হয়েছে, সারা গ্রাম খুঁজে কালো ধূত্র পাওয়া যায়নি। ব্রাহ্মণকে বলছে, ঠাকুর বলছে কি করবো, বলে কোনো অসুবিধা নেই, পাঁচ থেকে ধরে দাও, ওই সাদা ধূত্রকে মন্ত্র জল ছিটিয়ে কালো ধূত্র করে দেবো। এবার যৌনপল্লীর মাটির বদলে যে কোনো মাটি এনে ওটাকে মন্ত্রপুত করে যৌন মাটি করে নেবে। এটা নিয়ে আমি কোনো দ্বিধাই রাখি, মানে আমি জানি এটা করবেই না। ওরা সব ব্যবস্থা আছে, ওটা না দিলে যে দুর্গাপুজো হবে না এমনটা নয়। এই হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। বুঝতে গেলে এইখান থেকে বুঝতে হবে ব্যাপার। আচ্ছা, এদিকে আমরা এই আলোচনা করছি বটে, এখানে যদি কেউ বিজেপি বা RSS পন্থীরা থাকেন তাহলে আমাদের কিন্তু তারা দাগিয়ে দিচ্ছেন এই মুহূর্তে চটি চাটা বলে। না, এটা 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 একটা পদ্ধতি বটে, কিন্তু না, আমরা কখনোই তা নই। কারণ আমাদের নির্মম আলোচনা চলছে এখানে। আমরা বর্তমান যে মানে চটির মালকিন যিনি, তাকেও আমরা কম সমালোচনা করিনি বা করবো না। কারণ মুখ্যমন্ত্রীও তো এক জায়গায় বলেছেন, যেমন জ্বর ভূমিকা একটা স্বাভাবিক ঘটনা, দর্শনটাও একটা স্বাভাবিক ঘটনা। হ্যাঁ, এটা বলেছেন একদম। এগুলো কিন্তু সব বাম মুখ্যমন্ত্রী বলেছেন, যখন বানতলার ঘটনা হয় এরকম ঘটনা তো কতই ঘটে। অতএব আমরা এগুলোকে, কেউ যদি মনে করেন এই মুহূর্তে তিনি আত্মতৃপ্তি পেতে পারেন, কিন্তু আমরা যখন সমালোচনা করবো নির্মম সমালোচনাই করবো। এখানে কেউ নয়, যার যেটুকু দেখবো আমরা সেটুকু আলোচনার মধ্যে আনবো। তাহলে এই যে বিজেপি প্রবীণ নেতা যারা এখনকার ABPP বা এই বিজেপি মনোভাবপন্ন ছাত্র যারা এই উই ওয়ান্ট জাস্টিসের মিছিলে হাঁটবেন, তারপর 28 তারিখে মহিলারাও একটা, বিজেপি মহিলা মোর্চারাও একটা করতে যাচ্ছেন, একটা আন্দোলন করতে যাচ্ছেন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাহুল সিনহা বক্তব্য রাখছেন যে এই যে এখানে চাকরি না পেয়ে বাঙালি মেয়েরা সমস্ত ভিন্ন রাজ্যে গিয়ে পতিতাবৃত্তি করছে। আমার কাছে ফুটে যাচ্ছে এরকম বলা ওনার। সৌমিত্র খান সায়নী ঘোষকে তুলনা করেছেন যৌনকর্মী বলে। দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে বলেছেন বারমুডা পড়েন না কেন। তথাগত রায় কিন্তু আবার এই বিজেপি নেতাদের ভোটের সময় বলেছেন যে টাকা নারী হচ্ছে গিয়ে এই বিজেপি নেতাদের হচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দু। ঠিকই বলে ফেলেছেন, যেভাবেই বলুন না কেন। সমালোচনা করতে গিয়ে তিনি এইগুলো বলে দিয়েছেন। আমার কাছে এইটাই প্রশ্ন
যে বিজেপি মহিলা মোর্চায় যে মহিলারা যাচ্ছেন তারা তো রামনবমী জিনিসটা জানেন, তারা কি জবাব দিতে পারবেন সীতা নবমী কবে? হ্যাঁ, যেভাবে রামনবমী পালিত হয় সীতা নবমী কি পালিত হয়? হ্যাঁ, এবং তারা কি এটা জানেন যে বহু মন্দিরেই তারা প্রবেশাধিকার পাননি? হ্যাঁ, মানে রজস্বলা হলেও তো পাবেনই না, মহিলা বলে এই পরিচয় তারা মন্দিরের ঢোকার অধিকার পাবেন না। এই যে কৃষ্ণা জন্মাষ্টমী পালিত হচ্ছে ধুমধাম করে, সবাই আমরা জানি কৃষ্ণা জন্মাষ্টমী, কিন্তু আর কদিন বাদেই 11ই সেপ্টেম্বর রাধার জন্মাষ্টমী, মানে রাধার জন্মদিন হবে। সেটা কি আমাদের এই মহিলা মোর্চা বা RSS বিজেপিতে যারা সনাতনী ও হিন্দু ধর্ম শব্দটা, যদিও সনাতনী হিন্দু ধর্ম হচ্ছে সোনার পাথর বাটি, সনাতনী হিন্দু ধর্ম বলে কোনো হয় না, কিছু হয় না, সনাতনী আলাদা হিন্দু আলাদা, যাই হোক সেটা ছেড়ে দিন, এটাও যদি তর্কের খাতিরে মেনে নিই, তাহলে এই সনাতনী হিন্দুরা কি এটা মনে রাখেন যে কৃষ্ণ যতটা পপুলার রাধাকে কেন পপুলার করা হলো না, কেন মনে রাখবে? রামকে করা হলো, সীতাকে কেন করানো হলো না? সেদিন পর্যন্ত জয় শ্রীরাম বলতো, হ্যাঁ, কিন্তু এখন সেটা জয় শ্রীরাম হয়ে গেছে। হ্যাঁ, মানে সীতা নেই, সীতা আউট। হ্যাঁ। এই তো চিরকালীন নেই এ গল্প ওদের। আচ্ছা, এবার চলে যাই ইসকনে প্রভুপাদ বলছেন যার স্বামী নেই সে অনাথ। বলুন, ও তো একদিক দিয়ে ঠিকই বলছেন, কারণ এটাই তো পড়েছেন উনি, এটাই তো পড়াতে চাইছেন আমাদের। আচ্ছা, এবার চলে যাই বাল্মীকি রামায়ণ। সেখানে ষষ্ঠম পর্বের 106 কাণ্ডে 115/15-20-তে রাম বিলাপ করে যখন বলছেন যে আমি সীতা ছাড়া বাঁচব না, তখন হনুমান তাকে চূড়ামণিটা এনে দিল সীতার সঙ্গে দেখা করে এনে, তখন তিনি আবার নতুন করে আগ্রহ পেলেন যে সীতাকে তাহলে ফিরে পাবেন, সীতাকে ফিরেও পেলেন। তারপর বলছেন যে আমি প্রজাকে মনোরঞ্জনের জন্য তোমাকে স্ত্রী হিসেবে রাখতে পারবো না, তুমি ইচ্ছে করলে লক্ষ্মণ, বিভীষণ, সুগ্রীব, ভরত, শত্রুঘ্ন যে কাউকে বিয়ে করে নিতে পারো। এবং আরো মারাত্মক কথা বলছেন তিনি বলতেন যে তোমার চরিত্র যদিও ঠিক থাকে, কিন্তু জনগণের সন্দেহকে তো আমি অস্বীকার করতে পারবো না, তুমি আমার কাছে কুকুরে চাটা ঘি। একদম এই সব 2/275/10/11 খুপুরি চাটা ঘি সীতাকে বলছেন, এটা খুবই বিখ্যাত একটি বাক্য, এবং এটা সকলেই প্রায় আমরা জানি। মহাভারতের ভীষ্ম পর্বে 33/32 সূত্রে আছে যে পুরুষ পাপ করলে আগের জন্মে, পরের জন্মে মহিলা হয়ে জন্মান। তাহলে ভাবুন, পাপজনির ফসল, তাহলে তো গীতার 9ম অধ্যায়ের 32 নম্বর শ্লোক, সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় ছাড়া পাপজনীরাও যদি আমার স্মরণে আসে তাহলে আমি আমার কাছে রেখে দেবো। আবার এই জন্মাষ্টমীর সদ্য জন্মাষ্টমীর মাথায় বলি যে অন্যদের কথা ছেড়ে দিন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কৃষ্ণচরিত গ্রন্থে অনেক মানে গবেষণা করে, পণ্ডিত মানুষ গবেষণা করে কৃষ্ণের 23 জন স্ত্রীর নাম সংগ্রহ করেছেন বিভিন্ন শাস্ত্র ঘেটে। তাহলে তো 1600 গোপিনী তো রয়েছে। হ্যাঁ, ওটা তো উপপত্নী সম। তো এখন ঘটনা হচ্ছে যে আবার যুধিষ্ঠিরকে পাচ্ছি, তিনি বলছেন ন নর্মযুক্তং বসনং হিনন্তি ন শ্রীচু রাজন্য ন বিবাহ কালে, স্ত্রীলোকের কাছে মিথ্যা বললে কোনো অন্যায় বা পাপ হয় না। না, সমস্ত ধর্মে কম বেশি এরকমই বলা আছে, সমস্ত ধর্মে, মুসলিম ধর্মে বলা আছে, খ্রিস্টান ধর্মে বলা আছে, এইভাবেই চিত্রিত করা আছে। এরকম খ্রিস্টান ধর্মে তো আমি ওল্ড টেস্টামেন্টেও আমরা এরকম কথাবার্তা, এভাবেই চলে সমাজটা, এভাবেই চলছে, এইগুলি চলে। তাহলে এই যে মানে আমি কি তাহলে বলতে পারি বিজেপি বা এই RSS বা এই ABPP এদের যে এই আরজি করের ঘটনা নিয়ে যে অশ্রু, এটা কি কুমিরের অশ্রু বলতে পারি? একদম তাই, অনায়াসই বলা যায়। অন্তত নারীর অধিকার নিয়ে এদের লড়াইকে স্বীকৃতি দেওয়ার মতন আমার ইয়ে নেই, আমার মানে সেই শিক্ষা আমার নেই, আমি অন্তত পারবো না। তো আমাদের সময়ও খুব সংক্ষিপ্ত হয়ে এসছে, তাহলে আমরা শেষ পর্যন্ত কি কনক্লুশনে আসতে পারি? আমরা
যে আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে ফার্স্ট মানে জাস্টিস ফর ফাইট ফর জাস্টিস। ফাইট ফর জাস্টিস। তাহলে এই লড়াইটা মেয়েদের লড়তে হবে ঘর থেকে, নিজেদের বৌদ্ধিক চেতনার জায়গা থেকে। প্রতিটি ছত্রে ছত্রে, ধর্মে, সমাজে যেখানেই এইরকম অসাম্য রয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। একদম তাই। কিন্তু প্রশ্ন আবার ঘুরে ফিরে সে একই জায়গায় আসছে, বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদেরই বাঁধতে হবে, মহিলাদেরই বাঁধতে হবে। এখানে মানে এমনিতেই দেখবেন শিক্ষিত এবং স্বনির্ভর মহিলা সমাজের অনেকেই পছন্দ করে না, মানে বিশেষ করে পুরুষতান্ত্রিক যে সমাজ এবং ধর্ম, এদের অনেকেই পছন্দ করে না, সব ধর্মের মধ্যেই, এটা মুসলিম ধর্ম বলুন, খ্রিস্টান বলুন, বা আমাদের ভারতবর্ষে যে ধর্মগুলো আছে, মহিলারা স্বনির্ভর হোক, শিক্ষিত হোক, যেটা চায় না। মহিলা একটু বেশি, আমি দেখেছি অনেক বাড়িতেই মহিলা ভালো ছাত্রী, এই মহিলাটি যখন একটু বেশি শিক্ষিত হতে যান বা করতে চান, বলে না এত শিক্ষিত হলে পাত্র পাওয়া যাবে না। মানে আমাদের সমাজের একটা ধারণা কি, মেয়ে গ্রাজুয়েট হলে ছেলেটা অন্তত তার হাজবেন্ড অন্তত মাস্টার ডিগ্রি হতে হবে, এটা কেন তার উপরে, মানে একজন মাস্টার ডিগ্রি হোল্ডার একজন গ্রাজুয়েটকে বিয়ে করতে পারবে না, সেটা কেমন দেখা যায়। মানে এরকম একটা প্রতিদ্বন্দ্বিতা চলে যে মেয়েকে, আমি দেখেছি এরকম মাধ্যমিক পাস করেছে, ঠিক আছে হায়ার সেকেন্ডারি মেয়েটাতে, তারপরে পড়তে হবে না, ঘরের কাজ কর, কারণ পাত্র পাওয়া যাবে না। মানে হায়ার এডুকেশন নিলে আর পাত্র পাওয়া যাবে না, ভালো চাকরি করলে আর পাত্র পাওয়া যাবে না। এই মানসিকতাটা সমাজে বিস্তৃত, পরিবারে বিস্তৃত আছে একদম। ঘরের এক বাবাজিও নাকি বলেছেন মেয়ের চাকরি মহাপাপ, বিপর্যস্ত শ্বশুর বাপ। শ্বশুর বাপ একদম, এটা পোস্টার করে টাঙানো রয়েছে দেওঘরে। এটা আমরা দেখে আসি অনেকেই, ছবি তুলে নিয়ে এসছি এগুলো আমরা। হাজার হাজার মহিলা ভক্ত দেখছেন, সেটাই দেখছেন। তো ব্যাপারটা হচ্ছে কি, লড়াইটা করতে হবে, প্রথম কথা হচ্ছে শিক্ষিত এবং স্বনির্ভর হতে হবে, এবং মানে লড়াইটা বাড়ি থেকেই শুরু করতে হবে। আর শিক্ষিতটা হতে হবে, স্বশিক্ষিত হতে হবে, তো বৌদ্ধিক চেতনার শিক্ষিত। অবশ্যই আমি শিক্ষিত, একাডেমিক নলেজ নয়, শুধু একাডেমিক নলেজ, একাডেমিক ডিগ্রি তো একটু লাগবেই, তার সঙ্গে বৌদ্ধিক জায়গা থেকে পুরুষের যে পুরুষতান্ত্রিকতা, এটা যদি ধরে ফেলা যায়, ধর্মের যে কি বলবো সূক্ষ্ম ব্রেন ওয়াশ করার একটা জায়গা, ব্রেন ওয়াশ করার যে একটা পদ্ধতি, বা নারীকে যে নারী করে রাখা, এইগুলো যদি ধরে ফেলেন তারা, যদি বৌদ্ধিক চেতনা দিয়ে ধরে ফেলেন এবং যদি সেইগুলোকে জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে নারীরা যদি পুরুষের সমতুল্য সমস্ত দিক থেকে, মানে শিক্ষা দীক্ষা, অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে কালচার, সমস্ত দিক থেকে যদি সেটা দখল করে দিতে পারেন, তবেই তারা একদিন ইয়ে করতে পারবেন, অর্ধেক আকাশ কেন পুরো আকাশই দখল করতে পারবেন তারা। ঠিক। আবার নয় পুরুষের আন্ডারে থেকে, বা আমি পুরুষের আন্ডার বলতে এই পরিবারটাকেও পুরুষ বলছি, একটা পরিবার পুরুষের তন্ত্রেই চলে, পুরুষই শেষ কথা। পুরুষতান্ত্রিকতার মধ্যে থেকে সেটাকে মেনে নিয়ে আমি বাইরে গিয়ে যদি আন্দোলন করি, সেটাকে তো কেমন একটু মনে হয় যে এটা সাময়িক আন্দোলন, এই আন্দোলনটা চিরকালীন, মানে তাদেরকে সত্যি অর্জন করার জায়গায় পৌঁছাবে না। তাহলে এটাকে তো সংক্ষেপে আমরা স্ববিরোধী, দ্বৈত সত্তা, এগুলো বলতেই পারি। হ্যাঁ সত্যিই তাই, তারা ধরতে পারছেন না ব্যাপারটা, তারা ব্যবহৃত হচ্ছেন, এমনও হতে পারে তারা ব্যবহৃত হচ্ছেন। হ্যাঁ, এটা হতে পারে। তাহলে আবেগ হচ্ছে শ্রদ্ধার জিনিস, প্রশ্রয়ের নয় না, এবং আবেগটা সঠিক জায়গায় প্রয়োগ না হলে সম্পূর্ণ উল্টো ফল হয়। আবেগটা প্রয়োগ হবে সঠিক দিশায়, সঠিক দিশায় আবেগ থাকতেই হবে, আবেগ ছাড়া কাজ হয় না। দিশাটা যেন আমার সঠিক হয়, দিশা যদি ভুল বা আমার অজানা থাকে, তাহলে সে আবেগ দিয়ে কিন্তু অন্যের লাভ হয়ে যায়, আমার যারা আবেগটা প্রয়োগ করলে তাদের হয় না। শ্রাবণ, এই সাবজেক্ট অনেক বড় সাবজেক্ট, অনেক বড় ঠিক হয় না। আবার কোনো একটা অনুষ্ঠানে এইরকম ঘটনার প্রয়োজনীয়তা তো রেখে থাকছেই এখন, এটা শর্ট করে এটা মীমাংসা হবে না। সঠিক অর্থে জাস্টিস পাওয়াটা এই মুহূর্তে ভাবাটাও খুব ভুল হয়ে যাবে। কিন্তু লড়াইটা জারি থাকুক, মেয়েরা, ছেলেরা, বয়স্ক মানুষ, সমাজের সর্বস্তরের মানুষ, অসংগঠিত মানুষ যেভাবে সংগঠিত হয়েছেন, এটাকেও একটুখানি আমরা পজিটিভ ওয়েতে যদি ভাবি, পজিটিভ দিকে ধাবিত হোক, আমরা এটাই চাইছি। এর মধ্যে সমস্ত রকম ডিসক্রিমিনেশন গুলো উঠে আসুক, এটাই চাই, উঠে আসুক। হ্যাঁ, পুরো আজকের একটা হয়তো একটা কারণ, সমস্ত কিছু উঠে আসুক আজকে। আমাদের এই আলোচনাটা আমার মনে হয় এটা আমাদের সবাইকে একটু আত্মসমালোচনা ভেবেই গ্রহণ করা উচিত। একদম তাই, একদম নিজেদের সমালোচনা। শিকার তো আমরাও, আমার পরিবারও শিকার।
কেউ বাদ নেই ঠিক আছে 100 বার ঠিক আছে সাধারণ আজকের মতন আমি শেষ করছি আবার ধন্যবাদ একটা দিন কোনো একটা বিষয় নিয়ে আবার আমি কথা বলবো খুব ভালো লাগলো আপনার যুক্তিপূর্ণ আলোচনা আপনার যুক্তিপূর্ণ চিন্তা ভাবনা এটা আমাদের কাছে প্রকাশ করলেন তার সঙ্গে সঙ্গে আমি মনে করব দিগদর্শনের যারা বন্ধু আছেন যারা গ্রাহক আছেন বা যারা দর্শক আছেন তারা এই বাজারি চ্যানেলের পাশাপাশি একটু নতুন করে ভাববার একটা সুযোগ হয়তো ঠিক আমরা হয়তো দেওয়ার চেষ্টা করলাম অনেক ধন্যবাদ অনেক শুভ রঙহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।